বহু বছর পরে আজকে আসলে লঞ্চে করে চাঁদপুর যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ঠিকঠাক মতো নিয়ে পৌঁছায়, সবাই দোয়া করবেন। আর এই মাত্র আমরা জাস্ট বুড়িগঙ্গা সেতু, যেটা পোস্তগোলা ব্রিজ, এটার উপর দিয়ে আসলে অনেকবার আসছি গেছি এবং প্রতিদিনই আসি যাই। আমার বাসা থেকে এই ব্রিজটার উপর দিয়ে যাইতে হয়। ঠিক উপরে থাকা অবস্থায় সবসময় ভাবতাম যে এই দিক দিয়ে যখন লঞ্চটা যায় তখন নিচে যারা থাকে তাদের ফিলিংসটা কী হয়। আমরা উপরে থাকা অবস্থায় নিচের মানুষদের কথা ভাবি, আর এখন নিচে দাঁড়ায় আমি উপরে যারা আছে তাদের কথা ভাবতেছি। সো অনেক বছর পরে আসলে ও মাই গড, বিশাল এক সাইরেন। আমরা যে লঞ্চটাতে করে যাচ্ছি এই লঞ্চটার নাম হচ্ছে ঈগল 4, ঈগল 4-এ করে আমরা যাচ্ছি। আর মেসার শেখ ব্রাদার্স ওয়াটারওয়েজ। আজকে লঞ্চের অনেক খুঁটিনাটি বিষয় আমার আগ্রহের জায়গা থেকে আমি জানতে চাইবো। অনেক কিছুই আমি জানি না, গাড়ির ব্যাপারে তো অনেক কিছুই আপনাদেরকে বলি, বাট আজকে লঞ্চ নিয়ে অনেক কিছু আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি আছি ঈগল 4-এ। এই রুমটাই মূলত আসলে মেবি মেইন কন্ট্রোল রুম, আর যিনি অপারেট করছে ওনার সাথে একটু কথা বলবো, যদি আপনি একটু সময় দিতেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, মেবি আপনি মাস্টার? জি, আমি মাস্টার, প্রথম শ্রেণীর মাস্টার। যাক, আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি আপনার কাজে যেন কোনো রকম বিরক্ত না হয়। ঠিক আছে। সো যারা লাইভটা দেখতেছেন সবাই শেয়ার দিয়ে দেন। আর চাঁদপুরের অনেকেই আমার লাইভে কমেন্টস করেন। আজকে চাঁদপুর থেকে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই আজকে লাইভে একটু বলবেন যে আপনারা কে কে আমাকে চাঁদপুর থেকে দেখেন। সো আমাদের পেজে মোট 14 লাখ ফলোয়ার আছেন। এখান থেকে আমি জানি অনেক মানুষ আমাদেরকে চাঁদপুর থেকে দেখেন। সো হাসান ব্লগসের প্রত্যেকটা ফলোয়ারদেরকে আজকে বলবো, আমি যেহেতু একটু ফ্রি টাইমে আসি এখন, আপনারা আমার সাথে একটু থাকেন কিছুক্ষণ। আশা করছি অনেকের না জানা অনেক প্রশ্নের অ্যান্সার আজকে দিয়ে দিতে পারবো। ফার্স্ট অফ অল, আমি এই রুমে ঢোকার পরে ডান দিকে আমার চোখ পড়ছে এই মনিটরটার দিকে। একটা সময় আমার মনে আছে ছোটোবেলায় যখন লঞ্চে করে যেতাম তখন আসলে বুঝতাম না যে এই বড় বড় লঞ্চগুলো কন্ট্রোল করাটা আসলে কতটা মানে ইজি বা কীরকম। দেখেন এইখানে কিন্তু সিসিটিভি আছে। দেন আপনার লঞ্চের ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, গাড়িতে যেরকম আমাদের ব্যাক ক্যামেরা থাকে সেম নিজে ফ্রন্ট ক্যামেরার মতো কিন্তু এখানে সামনের সব কিছুই দেখা যাচ্ছে, সাইড ভিউও কিন্তু আপনার দেখা যাচ্ছে। সো মাস্টার সাহেবের কাছ থেকে আমি একটু জানবো, আপনাদের এই লঞ্চটার নাম হচ্ছে ঈগল 4। জি, ঈগল 4। এরকম কয়টা লঞ্চ আছে এই কোম্পানি? আমাদের কোম্পানির প্রায় 9টা লঞ্চ আছে। 9টা লঞ্চ। আচ্ছা, এটা কিভাবে মেজারমেন্ট করে? এই লঞ্চটার সাইজটা কিভাবে করে যে এটা? এগুলো আর্কিটেকচার অফিস থেকে প্ল্যান শিট করে, তারপরে আপনার অর্ডার নিয়ে কোম্পানির কাছ থেকে অর্ডার নিয়ে তারপরে আপনার জাহাজ মানে আমি কিভাবে বলবো এটা কতটুকু লম্বা এই লঞ্চটা? 185 ফিট লম্বা। 185 ফিট। ওয়াও, তাহলে একটা কিছু ধারণা কিন্তু পাওয়া গেছে। আরেকটা জিনিস, এই জিনিসটা, এই যে আমার সামনে যে জিনিসটা এখন দেখা যাচ্ছে, এইটার ব্যাপারে আমাকে একটু তথ্য দিবেন। এটা যন্ত্রটার নাম কি আসলে, বা এটাতে কি কাজ করেন আপনারা? এটা হলো মেরিন রাডার। আচ্ছা আচ্ছা। যেটা সাহায্যে আমরা ঘন কুয়াশা অথবা আপনি বৃষ্টি, এদিকে একটু খেয়াল রাখেন। সমস্যা নেই। ঝড় বৃষ্টি, ঘন কুয়াশা, এগুলো এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, এই যে সবুজ সবুজ ইকো গুলো দেখছেন, এগুলোর নাম ইকো। এগুলো আমার আইল্যান্ড, আর কালো এটা আমার সেন্ট্রাল লাইন। এটা কিন্তু আমার জাহাজের মূলত হেড। মানে এই যে ডট 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 যে লাইনটা, জি জি, এইটাই হচ্ছে আপনার জাহাজটা এই পথেই যাবে। জি, এই পথেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি তাকে যেভাবে মুভ করব সে সেভাবেই মুভিং হবে। দারুণ। আর এই মাঝের লম্বা লাইনটা, এটা হচ্ছে আমার সেন্ট্রাল লাইনটা। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এই লঞ্চে আপনার রাডার ইউজ করতে হয় কুয়াশার সময় যখন রাস্তা দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, রাডার ছাড়া কোনো ওয়ে নেই। ওকে। আর আরেকটা জিনিস দেখেন, এই যে বড় একটা মানে হ্যান্ডেল না, এটার কি বলে, স্টিয়ারিং, গাড়ির স্টিয়ারিং হুইলের মতো, এটা কি ইউজ করেন না? এটা দিয়ে একবারে দড়ি দিয়ে বাইরে রাখছেন? এটা অবশ্যই ইউজ করি। এটার তো কোনো বিকল্প নেই। আচ্ছা, ম্যানুয়াল হুইল। এটা হচ্ছে এক কথা আমাদের কাছে মাদার হুইল, মেইন হুইল। হ্যাঁ, ম্যানুয়াল হুইল, যেটা এই ইলেকট্রিক ফেল করবে। আপনার হাতের জিনিসটার নাম কি? এটার নাম ইলেকট্রিক হুইল। আচ্ছা, ও এইটা হচ্ছে আপনার ইলেকট্রিক ভাবে আপনার দিয়েই আমি আমার হালটাকে ডানে বামে করি। আচ্ছা, এত বড় একটা লঞ্চের নিশ্চয়ই আপনার হালটাও অনেক বড় সাইজের, যেটা মানুষের পক্ষে আসলে হাত দিয়ে এইভাবে মুভ করা সম্ভব না। সো আপনারা গাড়ির ক্ষেত্রে যেরকম আপনার পাওয়ার স্টিয়ারিং যেরকম থাকে, এটা হচ্ছে লাইক পাওয়ার স্টিয়ারিং এর মতো, এবং এটা খুব ইজিলি উনি দেখেন আপ এন্ড ডাউন দুইটা সুইচ আছে, এটা দিয়ে হয়তো উনি মুভ করাইতে পারে। সো ভাইয়ার বাসা কোন জায়গায়?
দেশের বাড়ি বরিশাল, তবে আপনি বরিশালের মানুষ হয়ে চাঁদপুরের লাইনে লঞ্চ চালাইতেছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এনিওয়ে, তো আমরা রাডারটা দেখলাম, এটাও মেবি একটা রাডারই হবে হয়তো পাশেরটা। ইকো সাউন্ডার, এটা আমার এটা জাহাজের তলদেশের পানির গভীরতা আছে আমাদের। ও, জাহাজের নিচে কতটুকু পানি আছে সেই গভীরতাটা হয়তো এই মেশিনটা দিয়ে আসলে নির্ণয় করা হয়, মাপা হয়, ইকো সাউন্ডিং। সো যাই হোক, অনেকে হয়তো ভাবেন যে মানে আগের জমানার যে লঞ্চগুলো ছিল ছোট ছোট, ওগুলা তো নর্মাল একজন ইঞ্জিন ড্রাইভার চালাইতে পারতো। নরমাল না, ওনারাও আমাদের চেয়ে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন, তাই ছোট লঞ্চগুলো সম্মানীয়, ছোটগুলো আচ্ছা অনেক সম্মানীয়। আমি তাদেরকে সবসময়ের জন্য রেসপেক্ট করি এবং তাদের কাছ থেকেই শিখে আমরা আজকে এখানে অবস্থিত। আচ্ছা, আধুনিক এই লঞ্চগুলোতে আসলে শুরু করতে হয়েছে সেইখান থেকেই, মেইন ওখান থেকে আমাদের আইডিয়া বা মানে ওনাদের শুরুটা ওইখান থেকে আমাদের এই প্রস্তুতি। ওকে, ধন্যবাদ। আমি একটু একটা প্রশ্ন করতে চাই আপনাকে, এই যে সামনের যে জায়গাটা আছে, ছোটবেলায় আমি যেটা দেখছি আমাদের কখনোই এখানে দাঁড়াইতে দেওয়া হইতো না, আমরা যখনই ওখানে গিয়ে দাঁড়াইতাম ভিতর থেকে আপনার মতো কেউ না কেউ হরেন দিয়ে সরাই দিত। এখানে কাউকে দাঁড়াইতে না দেওয়ার কারণটা মানে আপনি একটু বলেন, তাহলে হয়তো পরবর্তীতে যারা সামনে যাইতে চাবে এই ভিডিও দেখার পরে হয়তো তারা বুঝতে পারবে। আপনি যে বলছেন যে আপনার ছোটবেলায় লঞ্চের এই মাস্টার ব্রিজের সামনে স্পেসটা অনেক ছোট ছিল। ও আচ্ছা, ওই সময়ে এবং রেলিং গুলো পর্যাপ্ত পরিমাণে দেয়া ছিল না, সিকিউর ছিল না, যার কারণে আপনাদেরকে এখানে স্টে করতে দিত না। আর এইখান থেকে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ধরেন আপনি যদি দাঁড়ায় থাকেন এইখান থেকে কিন্তু আসলে অনেক কিছু ম্যানুয়ালি ভিজিবল না। আপনি যখন একটা ঘাটে চলে আসছেন, অনেক সময় লোকজন সামনে চলে আসলে হয়তো আপনি দেখতে পারবেন না সামনে, এই জন্য হয়তো সামনে দাঁড়াইতে দেওয়া হয়তো না। বার্থিং যখন করতে থাকি তখন আমরা বিশেষ করে প্যাসেঞ্জারদেরকে একটু সাইডে সরে যেতে বলি। আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ে মানে রোডে রাস্তার পথটা বেশি নিরাপদ নাকি আপনার এই নৌপথ বেশি নিরাপদ? কোনো যানবাহনে কোনোটাই নিরাপদ না। আচ্ছা, সব ক্ষেত্রেই সতর্ক, আপনার সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় মা খালারা বলে কি রাস্তায় যাইস না, অ্যাক্সিডেন্ট হইতে পারে, আরামে যা, লঞ্চে যায়, এরকম একটা চিন্তা কিন্তু আছে। না চিন্তা না, তাহলে আপনার তো মনে হয় যে স্বপ্নের মধ্যে দেওদানব দেখে, যেমন আমরা ছোটবেলায় ভয় পেতাম। হ্যাঁ, এখন আমরা তো আসলে দেওদানবটা দেখি না। যেমন আগে এককালে আপনিও হয়তো বা শুনছেন যে আপনাদের চাঁদপুরের মোহনায় দানবের হাত উঠতো, আচ্ছা, কেউ ডাকতো, কেউ না বলতো। আসলে কি আপনি শুনছিলেন এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, এরকম ছোটবেলায় তাহলে আমিও শুনছি। আসলে কি আদব দেখছেন? না, আমরা এরকম কিছু দেখি না। আপনি কিভাবে দেখবেন? আমি আমার এই সার্ভিস জীবনে আমি আজ পর্যন্ত দেখি নাই, কিন্তু রাতে আমি খুঁজি অনেক সময়, মনে মনে মানে যাওয়ার পথে খোঁজেন গল্পের সেই জিনিসগুলো আছে কিনা। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মানে এক্সপিরিয়েন্স কতদিন যাবত আপনি এই সেক্টরে আছেন? নাবিক লাইনে আমি প্রায় 23 বছর হয়ে গেছে, অনেক লং টাইম। এবং আপনারা কি প্রতিদিনই আপনি চালাইতেছেন? এখন বর্তমানে ইগল 4 নিয়ে প্রতিদিন চাঁদপুর ঢাকা লাইনে কন্টিনিউ করতেছি। আচ্ছা, তাহলে আপনাকে অনেকেই আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই চিনবে যারা লঞ্চ পথে জার্নি করে। তো আমাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভাইয়া হেল্প করলো, এই জন্য থ্যাঙ্কস। আর লঞ্চের মধ্যে কিন্তু আপনার সিকিউরিটি ক্যামেরা আছে, দেখুন সব জায়গাতে নিরাপত্তার, হ্যাঁ নিরাপত্তার সব কিছুই কিন্তু আসলে আমার আউটসাইডেও কিন্তু সিকিউরিটি ক্যামেরা আছে। এই যে আমি আপনাকে ভিডিও করতেছি, আমাকেও কিন্তু পিছন থেকে একটা ক্যামেরা ভিডিও করতেছে। ওকে, আমরা আছি ইগল 4 লঞ্চে। আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপুরে, আমার জন্মভূমিতে। ওইখানে আমার এক কাজিন না, আমার ভাতিজির বিয়ে, সেই উদ্দেশ্যে। সো আজকে এবং কালকে আমার পেজ থেকে কোনো গাড়ির লাইভ আসবে না। আপনারা যারা আমাকে ফলো করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন বলছে এটা কি বিক্রি করবেন? না ভাইয়া, গাড়ি তো সেল করি, বাট লঞ্চ তো সেল করবো না। লঞ্চে বেড়াইতে জাস্ট ওনার সাথে গল্প করলাম, অনেক কিছু অজানা ছিল জানলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি একটা সময় ভাবতাম এই যে পাশের যে চেইনগুলা, শিকলগুলা, এই শিকলগুলা কিন্তু অনেক ওয়েট এবং পাওয়ারফুল। সো বড় লঞ্চের বড় শিকল, ছোট লঞ্চের ছোট, এগুলা মুভ করানোর জন্য কিন্তু এখানে ইলেকট্রিক সবকিছু, মানে আপনার সবকিছু খুব পাওয়ারফুল। এই লঞ্চটা আসলে অনেক বড়। আপনারা ইগল 4-এ যারা জার্নি করবেন অবশ্যই এখানে যদি আসেন কেউ, পাশাপাশি ভাইয়াকে তো দেখলে চিনে ফেলবেন। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবাই যদি সময় সেভ করতে চান, আপনি নিঃসন্দেহে এই নৌপথে জার্নি করতে পারেন। কমফোর্টেবল মানে আপনি টায়ার্ড হবেন না, বোর্ড হবেন না। এবং আমি তো দেখলাম অনেক সস্তা, মানে এইটা আসলে এমন না যে অনেক। আমি একটা এসি কেবিন নিলাম, ডাবল কেবিন, ওনাদের এখানে ভাড়া হচ্ছে 1600 টাকা, 2টা বেড, এসি, 2টা ফ্যান, মাত্র আপনার 1600 টাকার মধ্যে আমি এবং আমার ওয়াইফ, আমার বাচ্চারা যাচ্ছি। এটা যদি আমি মানে রোডের চিন্তা করতাম
সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি কিন্তু লাস্ট টাইম আমার গাড়ি নিয়ে যখন গেলাম চাঁদপুর, তখন প্রায় ধরেন আমার হাইব্রিড গাড়ি থাকার পরেও আমার 1800 টাকার তেল লাগছে। সেখানে যদি আপনি একটা প্রাডো নিয়ে যাইতে চান, যা চাঁদপুরে আপ ডাউনে আমার মনে হয় 400+ কিলো হবে, সেক্ষেত্রে আপনাকে 20,000 টাকার শুধু তেলই পড়তে হবে যদি আপনি প্রাডো বা হেরিয়ার নিয়ে যাওয়ার চিন্তা করেন। সো সেই জায়গা থেকে আমি বলবো যে লঞ্চের জার্নিতে আপনি শুধুমাত্র কমফোর্ট জার্নিই পাবেন না, আপনার কিন্তু কষ্ট অনেক কমে যাবে, অনেক কমে যাবে। প্লাস হচ্ছে আপনি এইরকম নয়নাভিরাম দৃশ্য চারপাশ থেকে দেখতে দেখতে যাইতে পারবেন। আমার ডান পাশে বসুন্ধরা আটা ময়দা সুজির যেই ফ্যাক্টরিগুলো আছে, আমার বাসা কিন্তু এই এলাকার ঠিক কাছেই, সো এগুলো আমার খুব সুপরিচিত। এবং কিছুক্ষণ পরে আপনারা যদি লাইনে থাকেন, আপনাদেরকে আমি আমাদেরকে যে পানগাঁও পোর্ট সেটাও দেখাইতে পারবো, কারণ পানগাঁও পোর্টটা কিন্তু আমাদের এইখানে খুব কাছাকাছি। সো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে অনেক টাইম দিলেন আপনার কাজের ফাঁকে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট করব যে আপনার যারাই কখনো আপনার কাছে, আমি যেটা দেখলাম খুব ফ্রেন্ডলি, আপনি জিজ্ঞেস করলাম, আপনি সব কিছু আমাকে খুব সুন্দর করে জানিয়ে দিলেন। কেউ যদি কিছু জানতে চায়, আমি ছোটোবেলায় এরাও দেখছি আপনাদের সাথে কথা বলা যায় না, মানে পাশে এসে কিছু বললে আপনারা কথা বলতে চান না, খুব গম্ভীর থাকেন, অনেকেই এরকম আছে। তো অনেকেই জানতে চায়, ছোটবেলায় অনেক কিছু জানার আগ্রহ থাকে, কৌতূহল থাকে। আমারও কৌতূহল জাগে যে কোনো পরিবহনে জার্নি করার সময় আমারও কৌতূহল জাগে যে সেই ড্রাইভটা কিভাবে করছে, মুভিংটা কিভাবে করছে। আমার অ্যাকচুয়ালি এই মেরিনে আসার পেছনে আমার ছোটবেলার কৌতূহলটা বেশি কাজ করছে। আমি কিন্তু ছোটবেলায় মেলায় গেলে ছোট লঞ্চ কিনতাম। ছোট লঞ্চ? জি। আচ্ছা, আপনি যদি ছোটবেলায় ছোট বিমান কিনতেন তাহলে আজকে বিমানের পাইলট হইতেন। না না, আলহামদুলিল্লাহ আমি বিমানের পাইলটের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন। যেহেতু আমার পরিবার নিয়ে আমি দেশের মধ্যেই অনেক শান্তিতে আছি, বিমানে হয়তো বা দেখা গেল যে আমি আমার মন মানসিকতা অন্য কিছু হয়ে যেত। রাইট, হয়তো আমি তুর্কিস্ট হয়ে যেতাম বা পর্তুগাল হয়ে যেতাম বা আপনি ইউরোপিয়ান হয়ে যেতাম। হ্যাঁ, আপনি মা বাবা ফ্যামিলি সবার সাথে আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, অনেক ধন্যবাদ। সো দেখেন আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে, ঠিক এইখানেই কিন্তু আপনার এখন মাওয়া পোর্ট, সরি এটা হচ্ছে আপনার পানগাঁও পোর্ট। এই যে দেখেন চিটাং পোর্ট যেরকম, এখানে কিন্তু একটা ছোট্ট পোর্ট আছে পানগাঁও পোর্ট, যেটা আমার বাসার খুব কাছে। ওই যে দেখেন কন্টেইনার দেখা যাচ্ছে, এবং চায়না থেকে আপনার ডিরেক্ট কিন্তু এখান পর্যন্ত একদম আপনার এই কন্টেইনারগুলো চলে আসে, দেন এখান থেকে আবার ঢাকা বা অন্যান্য জায়গাতে চলে যায়। ডান পাশে কিন্তু বসুন্ধরার যে সয়াবিন তেলের একটা ফ্রি প্রমোশন করে দিলাম, এখানেই কিন্তু ওনাদের এই ফ্যাক্টরিগুলা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে নৌপথে জার্নিটা আসলে অনেক কমফোর্ট, কোনো বোরিং লাগে না, কোনো নয়েজ নাই, রাস্তায় প্রচন্ড নয়েজ থাকে, আপনার গাড়ি ঘোড়ার শব্দ ওইরকম কিচ্ছু না। তো আমার মনে হয় আমি যেহেতু সদরঘাট থেকে রওনা দিলাম ঠিক 2:30টায়, আপনি একটু ক্যাপ্টেন সাহেব আমাকে বলবেন যে মাস্টার সাহেব যে কতক্ষণ লাগতে পারে আমাদেরকে পৌঁছাতে? আল্লাহ পাক যদি সুস্থভাবে আমাদেরকে নেয় তাহলে 6টা-6টা-10 এর মধ্যে আমরা ল্যান্ড করব। 6টা বা 6টা 10 এর মধ্যে? তারপরে কত সময় হইতেছে এটা? 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে। বাহ, মানে চিন্তা করেন, এমনি গাড়িতে গেলেও কিন্তু আমার মনে হয় এর থেকে আগে যাওয়া পসিবল না। আগে আমাদের পসিবল, কিন্তু বর্তমানে ফুয়েল খরচ বেশি হওয়ার কারণে, প্যাসেঞ্জার কম থাকার কারণে আমরা ওই আধা ঘন্টা বা 40 মিনিট সময়টাকে কম, মানে এই গাড়িটা এই লঞ্চটা কি যদি একটু স্লো চালান তাহলে কি একটু তেল খরচ কম হয়? আপনারা অনেকেই জানেন না। আচ্ছা, জানলেও আপনাদের মনে সেটা আসে, অনেকেরই হয়তো জানা নাই, অনেকেরই জানা নাই, এটা আমি শিওর। আচ্ছা, মানে আসতে গেলে লঞ্চটা তেল, এই মেরিন ইঞ্জিন, এই কথাটা আজকে মনে রাখবেন। এবং এটা আমার কথা না, এটা ইঞ্জিনিয়ারদের থিওরি। মেরিন ইঞ্জিন যত স্লো চালাবো তত ফুয়েল কম খরচ হবে। আচ্ছা, আর আপনার সড়ক ইঞ্জিন যত স্পিড বেশি থাকবে, আপনি আমার চেয়ে বেশি জানেন, ফুয়েল কস্ট কম। এই জন্য আমরা বলি ইন্টার সিটিতে মাইলেজ এরকম পাবেন, আর আউট অফ ঢাকাতে হাইওয়েতে বেশি পাবেন। উল্টা হয়ে গেল না? উল্টা হয়ে গেল। আপনি নদী পথে আসতে গেলে তেল খরচ কম, আর সড়ক পথে ততই আমার ফুয়েল খরচ কম হবে। আপনাদের মনে অনেকের কৌতূহল জাগে যে লঞ্চটা এটা ওটাকে ওভারটেক করতেছে, কিন্তু আমরা কেন করতেছি না? আচ্ছা, আসল সমস্যাটাই ওখানে, আমরা বেশি চালাচ্ছি না। বেশি না চালানোর কারণে আমরা না, শুধু বর্তমানে সদরঘাটে যত লঞ্চ মালিকেরা আছে প্রত্যেকেরই তাদের কমান্ড যে তারা আমাদেরকে বলে দেয় যে আমরা যেন অতিরিক্ত না চালাই। আচ্ছা, যাক, একজন লিখছে ভাই এত আস্তে আস্তে যাবেন, পৌঁছাবেন কখন? ভাইয়া বলে দিছে ঠিক 6টা to 6:10-15 মধ্যে মনে হয় আমরা পৌঁছে যাব। আর ইলিশের বাড়ি চাঁদপুর যাচ্ছি, আমার নিজের বাড়ি। আপনাদের এখন আরেকটা ব্রিজ দেখাই, এটা হচ্ছে মাওয়া যে পদ্মা সেতু, এই ব্রিজটাই কিন্তু গিয়ে আপনার মাওয়া পদ্মা সেতুর রেল লাইন, এটা মূলত যেটা নাকি আমার বাসার সামনে দিয়ে গেছে। সো এইটা আপনার এখন এলাকাটার নাম হচ্ছে পাগলা, মেবি ফতুল্লা বা পাগলা, কাছাকাছি হবে।
সো আমরা পাগলায়। এই মুহূর্তে পাগলাতেই আছি ভাই। আলীগঞ্জ। পাগলা আলীগঞ্জ, জি। প্রায় 500-র মতো লোক এই মুহূর্তে লাইভটা দেখতেছেন। আপনাদের মধ্যে থেকে কারো বাড়ি যদি চাঁদপুরে থাকে আমাকে একটু বলতে পারেন। আমি যেহেতু চাঁদপুরে অনেক ভিডিওতে বলছি যে আমার বাসা চাঁদপুরে, তো আজকে আমি আমার চাঁদপুরে আমার আঙ্কেলদের বাসায় যাচ্ছি। দোয়া করবেন সবাই যেন সুস্থভাবে গিয়ে পৌঁছাইতে পারি। আরেকটা কথা হচ্ছে, অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে আসলে যে হাসান ভাই কি ফ্যামিলিকে টাইম দেয় না। সো আজকে যেটা দিচ্ছে এটা ফ্যামিলিরই একটা টাইম দেওয়ার মতো অংশ। আমি আবার একটু লঞ্চের বাইরে আসলাম, মানে আউট জায়গাটাতে আসলাম। অনেক সুন্দর একটা লঞ্চ, অনেক বড় একটা লঞ্চ। মানে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। ইভেন এটার নিচতলায় দেখেন, আমি এখন আছি 3 তলার উপরে। এখান থেকে একটু দেখেন, আমি ঠিক 3 তলার উপরে আছি এবং এই জায়গা থেকে যদি দেখাই লঞ্চের শেষ মাথাটা আমি আসলে এখান থেকে দেখতে পাচ্ছি। একটু জুম দিয়ে যদি দেখাই, অনেক বড় একটা লঞ্চ, ঈগল 4, এবং মানে অবিশ্বাস্য রকমের একটা ফিল। যারা লঞ্চে কখনো ভ্রমণ করেন নাই, আমার অনুরোধ থাকবে আপনারা একবারের জন্য হইলো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই লঞ্চে আসতে পারেন। আমি জানি না সামনে যাওয়াটা আসলে নিরাপদ কিনা। এইখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একজন আঙ্কেল ওইখানে দাঁড়ায় আছে সামনে। অনেক বাতাস এই জায়গাটাতে, ফ্রন্টে আছে একদম টাইটানিক জাহাজে যেরকম সামনে আপনার কেউ না কেউ দাঁড়ায় থাকতো। আমারও মন চাইতেছে ওইখানে গিয়ে একটু দাঁড়াই। খুব সুন্দর হয়েছে। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন। আর কারণ দেশের বাইরে অনেকে আছে যারা নাকি চাঁদপুরের বাসিন্দা। চাঁদপুর থেকে আমাদেরকে রোহান ভাই কমেন্ট করছেন, খোকন ভাই কমেন্ট করছে চাঁদপুর থেকে, মাশাআল্লাহ। আব্দুল কাদির ভাই কমেন্ট করছে চাঁদপুর পুরান বাজার আসেন, একজন লিখছেন। আজ ইলিশের বাড়ি চাঁদপুরের না, কি লিখছে ভোলা। ও, ইলিশের বাড়ি চাঁদপুর না ভোলা, থ্যাংক ইউ। সো এখন দেখেন আমি আসি লঞ্চটার ঠিক উপরে। এই যে একটা পাওয়ারফুল হর্ন দেখতে পাচ্ছেন, এইটার যে বিকট সাউন্ড। মাস্টার সাহেব, হর্ন দেওয়ার আগে আমার একটু সিগন্যাল দিয়েন। হর্ন দেওয়ার আগে আমার একটু সিগন্যাল দিয়েন। ওটা অনেক জোরে শব্দ হয়। তো আমরা আসলে মূলত কেবিনে আছি এই ফ্লোরে, এই নিচতলায় বোধহয় আপনার মানে আরো অনেক মানুষ। এটা লম্বায় 100 কত ফিট যেন ভাইয়া লম্বা? 185 ফিট আসলে এই লঞ্চটার দৈর্ঘ্য। আমি এই জাহাজটাও চালাইছিলাম। কোনটা? শিওর? হ্যাঁ, শিওর মানে আমার এন্ডোর্স করা আছে অলরেডি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়পাড়া শিপিং না? এমবি লিলি। 8। আচ্ছা, এটা হচ্ছে এমবি লিলি 8। এই জাহাজটা আমাদের এই মাস্টার সাহেব এই জাহাজটাও নাকি চালাচ্ছে। আপনার সব ধরনের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে? জাহাজ। ওই তো আমি আমার বাসায় গাড়ি বললাম আর কি। দারুণ। আচ্ছা, এগুলার জন্য কি লাইসেন্স নিতে হয়? জি জি। আমাদের ড্রাইভিং লাইসেন্সের মতো এরকম লাইসেন্স আছে না? গভর্নমেন্ট অনুমোদিত ট্রেনিং, আমাদের ট্রেনিং করতে হয়। আচ্ছা, তারপরে মেরিন একাডেমিতে ট্রেনিং করতে হয়, তারপরে সেই ট্রেনিং অ্যালাউ হইতে হয়, পাস করতে হয়। হ্যাঁ, তারপর আবার পরীক্ষা দিতে হয়, রিটেনে পাস করতে হয়, রিটেনে পাস করার পরে আবার ভাইবা পরীক্ষা হয়, ভাইবায় আবার পাস করতে হবে। প্রত্যেকটা একটাই ফেল করবেন আপনি আউট। আচ্ছা আচ্ছা। এরপর আবার আমাদের আই টেস্ট হবে। মানে আপনি চোখে ঠিকঠাক দেখেন কিনা, জি জি, তা তো অবশ্যই। তার দূরের মানে জিনিস আপনি- ঠিক দেখেন কিনা। হ্যাঁ, আমার ভিজিবিলিটি ঠিক আছে কিনা। রাইট। তো যাই হোক, সব ধরনের এক্সপিরিয়েন্সই লাগবে, এবং উপস্থিত কিছু সেরও দরকার আছে, জ্ঞানেরও দরকার আছে। অনেক সময় এমন সিচুয়েশন চলে আসে যে আমি মানে চলে যাব না, থাকবো না, কি করবো, এটা আসলে এক্সপিরিয়েন্স থেকেই হয়। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই লাইভটা দেখলেন। আমি ঈগল 4 থেকে আপাতত বিদায় নিলাম। দেখি আবার যদি কোনো সুন্দর দৃশ্য আমার চোখে ধরা পড়ে আমি আবার লাইভে আসবো। আপনাদের ভালোবাসার পেজ হাসান ব্লগস, হাসান ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভগুলো দেখবেন এবং লাইক দিয়ে দেবেন। আপাতত বিদায় নিলাম, আবার আসবো। আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি চাঁদপুরে। চাঁদপুরের ভাই ব্রাদারদেরকে সেলুট, সালাম, ভালোবাসা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সুস্থভাবে ঢাকায় ফেরত আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।